যত খুশি প্ল্যান প্রোগ্রাম করে নাও তোমরা, মীরা থাকতে এই এক্সিবিশন কোনো দিনই হবে না। আমি তোমাকে ধরে ফেলেছি মীরা। ধরা পড়ে গেছি মানে? কি ধরে ফেলেছেন উনি? কি হলো, কিছু বলছো না যে? পিসি ঠাম্মা, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ধরা পড়ে গেছি মানে? এটা কি? এটা এটা তো সেই খামটা যেটা জ্যোতিষী আপনাকে দিতে বলেছিলেন, মানে ওই একটা ছেলের হাত দিয়ে পাঠিয়েছিলেন, সেটাই তো? তাই বুঝি? মানে আমি তো এটা খুলে দেখিনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে ওই খামটাই। মীরা, তোমার চাইতে আমার বয়স ও অভিজ্ঞতা দুটোই বেশি। তুমি যদি আমাকে বোকা ভেবে থাকো তাহলে ভুল করছো। না না পিসি ঠাম্মা, আপনি কি বলছেন? আপনি আমাদের বড়, আমাদের গুরুজন। সেটা যদি মানতে, আমার সঙ্গে অন্তত মিথ্যাচার করার সাহসটুকু পেতে না। এখানে যে ব্রত লেখা আছে সেটা পড়েই আমি বুঝেছিলাম এটা তোমার কীর্তি। এরকম ব্রত আদৌ হয় না। মিত্তির বাড়ির মেয়ে আমি, অনেককাল বিধবা হয়েছি। চিরটা কাল ব্রত পালাপব্বন করে আমার চুলটা পেকেছে। কাজে এরকম কোনো ব্রত থাকবে আর আমি সেটা জানবো না, এটা হতে পারে না মীরা। তুমি আমাকে আরো মিথ্যে কথা বলার আগেই আমি বলে দিই, আমাকে ফাঁকি দেওয়াটা মুশকিল। এই লেখাটা দেখেই আমার সন্দেহ শুরু হয়েছিল। পিসি ঠাম্মা, এই খামটা তো ওই ছেলেটা আপনার জন্যই দিয়ে গেছিল। আচ্ছা, আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি জ্যোতিষীকে ফোন করুন না। দেখো, পয়সা দিয়েও জ্যোতিষীর কথা নড়ানো যায় সেটা আমি ভালোভাবেই জানি। কালই আমি ব্যাপারটা আন্দাজ করেছিলাম, তোমার মতলবটা সুবিধের নয়। তোমাকে প্রথম দেখেই বুঝেছিলাম তুমি বুদ্ধিমতী। তাহলে কেন এসব করছো সেটাই তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আমি আসার সাথে সাথে তুমি তো মেয়েটার প্রশংসা করলে আমার কাছে, তাহলে আমি করেছি সবকিছু। হ্যাঁ, আমি করেছি এগুলো, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমাকে পারলে ক্ষমা করে দেবে। শোনো বাচ্চা, আমি বুঝেছি তুমি হয়তো কোনো কারণে বাধ্য হয়ে এসব করছো, কিন্তু তুমি আমাকে বলতে পারো কেন তুমি এসব করছো? এ বাড়িতে কি হচ্ছে যা আমি জানি না? আমাকে সত্যিটা বলো মীরা, সত্যিটা বলো। সত্যি তো এটাই যে যবে থেকে আমি কলকাতা বাবুর জীবনে এসেছি তবে থেকে একটার পর একটা অশান্তি লেগেই চলেছে। এগুলো তো নিছক কাকতালীয় নয় বৃন্দা দিদি, এতে নিশ্চয়ই আমার কোনো দোষ আছে। হয়তো আমারই কোনো পাপের শাস্তি পাচ্ছে আমার স্বামী। কুসুম প্লিজ, তুমি কেন এগুলো বিশ্বাস করছো? কেন এই ভুল ধারণাগুলো নিজের মধ্যে রেখেছো? তোমার মতো মেয়ে যে কখনো কারোর ক্ষতির কথা ভাবেনি পর্যন্ত, সে কি করে কারোর পাপের শাস্তি পাবে বলো তো? দেখো, আমি তোমাকে শেষবারের মতো বোঝাতে চাইছি কুসুম, তুমি এমন কিছু করো না যাতে তোমার শরীর আরো খারাপ হয়।
তুমি তো জানো তোমার শরীর কতটা খারাপ, আর তুমি যার জন্য এই সমস্ত ব্রত করছো না, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারছো সে কতটা কষ্ট পাবে। আমি যে পিসি ঠাকুমাকে কথা দিয়েছি বৃন্দা দিদি, ব্রত আমাকে পালন করতেই হবে, না হলে যে কলকাতা বাবুর ভয়ঙ্কর কিছু একটা বিপদ হয়ে যেতে পারে। কুসুম, আমি না কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। মঙ্গল অমঙ্গল এই সমস্ত কি বলছো বলো তো তখন থেকে? তুমি তো নিজেই শুনলে বৃন্দা দিদি, জ্যোতিষী ঠাকুর কি বললেন। এত বড় একটা কথা শোনার পর আমি কি করে ওনার কথা অমান্য করি বলো তো? মানুষের মন তো দুর্বল হয়, তাই না? আমি বেশ বুঝতে পারছি, তোমাকে বোঝানোটা আমার সাধ্যের বাইরে। আর পিসি ঠাম্মা, তার মুখের ওপরে তো এ বাড়িতে কেউ কোনো কথা বলতে পারে না, তার মধ্যে পিমনিও নেই। পিমনি যদি থাকতো তাহলে তোমাকে এই সমস্ত কিছু করতেই দিত না। আচ্ছা, একটা কথা বলো তো, পিসি ঠাম্মা তোমাকে এমন কি করতে বলেছে যেটা তুমি আমাদের কাউকে বলতে পারছো না? এই কারণেই তো এই ব্রতটা কঠিন বৃন্দা দিদি। জ্যোতিষী ঠাকুর, পিসি ঠাকমা আমাকে বারবার করে বলেছেন এই ব্রতর কথা আমি যেন কারোর সামনে উচ্চারণ না করি। কুসুম, আমি তো কিশোরের দিভাই, বলো, আমি তো নিজের ভাইয়ের ক্ষতি চাইবো না। আমাকে অন্তত বলো তুমি, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। বৃন্দা দিদি, তুমি আমার থেকে এই কথাটা জানতে চেও না। দোহাই তোমার, আমি যে প্রতিজ্ঞা করেছি এই ব্রত আমি নিষ্ঠা ভরে পালন করব, কাউকে আমি কিছু বলবো না। আর আমি যদি বলে দিই তাহলে শুধু কলকাতা বাবুর নয়, এই পরিবারের বিপদ হতে পারে। তাহলে আমি তোমাকে কি করে এই কথাগুলো বলি বলো তো? তার মানে পিসি ঠাম্মা খুব কঠিন কিছু করতে বলেছে তোমাকে, তাই তো? উনি এ বাড়িতে আসার পর থেকেই তোমাকে ভালো চোখে দেখেননি, আর তাই এমন কিছু করতে বলেছেন যাতে তুমি কষ্ট পাও। না না বৃন্দা দিদি, তুমি একদম ভুল ভাবছো। পিসি ঠাকুমা যা করছেন তা আমার আর কলকাতা বাবুর ভালোর জন্যই করছেন, না হলে উনি কেন জ্যোতিষী ঠাকুরকে ডেকে আনবেন বলো? আর সত্যিই তো, বিয়ের রাত্রে এমন একটা ঘটনা, সবাই তো ভয় পাবে। পিসি ঠাকুমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে বৃন্দা দিদি। উনি যা বলছেন একদম ঠিক বলছেন। আর কলকাতা বাবুর মঙ্গলের জন্য আমি ওনার স্ত্রী হয়ে সামান্য একটা ব্রত করতে পারবো না? তুমি আমার উপর অভিমান করে থেকো না বৃন্দা দিদি। ব্রত শেষ হলে আমি তোমাকে সবকিছু বলবো। অভিমান নয় কুসুম, আমার ভয় হচ্ছে, আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি তো জানো তুমি কতটা অসুস্থ ছিলে আর কিভাবে বেঁচে ফিরে এসেছো। কৃষ্ণ ঠাকুর যদি আমার সাথে থাকেন তাহলে এই ব্রত করলে আমার কিচ্ছু হবে না, বরং তোমরা আমাকে আশীর্বাদ করো। আমি যেন কলকাতা বাবুর জন্য যে ব্রত করেছি তাতে সফল হই। কলকাতা বাবুর সাথে আমার যা বাধাবিঘ্ন আছে সব যেন আমি কাটিয়ে উঠতে পারি। আমি জানি তুমি পারবে, আর তুমি যখন একবার মনস্থির করেই ফেলেছো তখন আমি আর তোমাকে বাধা দেব না। কিশোরের প্রতি ভালোবাসাই তোমাকে শক্তি যোগাবে, আর আমার ভাইকে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আমার অর্জুনকেও কেড়ে নিয়েছে আমার কাছ থেকে কুসুম। তা কি করে সম্ভব? অর্জুনের সঙ্গে ওর পরিচয় ছিল নাকি? কিন্তু তারপরেও প্রায় জোর করে কিশোরের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। আর আমি যখন কিশোরকে ভালোবাসতে শুরু করলাম, আমাদের সম্পর্কটাকে যখন আমি মানতে শুরু করলাম, তখনও কিশোর উদাসীন। সই বলে একটা অসহায় মেয়েকে আমি
বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। ও এবারে রান্নার বউ হয়েছিল, কিন্তু যত দিন গেল আমি জানতে পারলাম যে কুসুম শুধুমাত্র কিশোরের জন্য এখানে আছে। কোনো একদিন কিশোর কুসুমের ফাঁদে পা দিয়ে ওকে বিয়ে করেছিল, কিন্তু সেই কথাটা কিশোর বাড়িতে কাউকে জানায়নি। এখন আপনি বলুন পিসি ঠাম্মা, আমি কি করব? ছি 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 ছি, এই সব নোংরা ব্যাপার। বাড়ির রান্না বইয়ের ফাঁদে পা দিয়ে আমি তাও চেষ্টা করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম কিশোরকে আমার কাছে ফিরিয়ে আনার। এমনকি কুসুমকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের না করে আমি ওর জন্য একটা সুন্দর জীবনের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিরকম? পিসিটা মা, আমি আমার বেস্ট ফ্রেন্ড অর্কর সঙ্গে ওর বিয়ে দিতে চেয়েছিলাম। অর্ক রাজিও হয়েছিল বিয়ে করতে, কিন্তু কিন্তু কি? কুসুম বিয়ের রাত্রিরে পালিয়ে যায় কিশোরকে নিয়ে। আমি ওদেরকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা যখন বাড়িতে ফিরে এলো, এবারই সবাই কুসুমকে কিশোরের স্ত্রী হিসেবে মেনে নিল। আমার প্রতি হওয়া অন্যায়ের কেউ কোনো প্রতিবাদ করলো না। এরপর যা হয়েছে আপনি সেটা নিজের চোখে দেখেছেন। একটা অবৈধ বিয়েকে বাড়ির সকলের সামনে বৈধতা দেওয়া হলো। তারপরে তো আর আমার নিজেকে অর্জুনের বিধবা মানা ছাড়া আর কোনো উপায় রইল না। উপায় আছে, এড়ে যাওয়াটা একমাত্র পথ নয় মীরা। তোমার সঙ্গে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সেটা আমি মেনে নেব? কখনো না। ওই মেয়েটা যে নোংরা সেটা আমি দেখেই বুঝেছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, কিশোরের জীবনে কুসুম না, তুমি স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে। আমাকে একটু ভাবতে সময় দাও, আমি যেমন বলবো তেমন করবে। তারপর দেখবে একদিন ওই ভেলকিবাজির মতো কুসুম আপত্তা বাড়ি থেকে বিদায় হয়েছে। তুমি আবার তোমার হারানো জায়গা ফিরে পাবে। তুমি এখানে কি করছিলে? না না, আমি কিছু করিনি। মানে আমি তো আপনাদের বন্ধু, মানে আমার কিন্তু কোনো বদমতলব নেই। মানে 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 আমি যেটা শুনেছি আমি কাউকে বলবো না, বিশ্বাস করুন। ওই মীরা মীরা তো সব জানে। মীরা মীরা বলো না, মীরা বলো। আপনি আমাকে ডেকেছিলেন পিসি ঠাকমা? হ্যাঁ, ব্রতর কথা ঠিকঠাক মনে আছে তো? কাউকে আবার বলে বসনি তো? না না পিসি ঠাকমা, আমি কাউকে বলিনি, আমার সব মনে আছে। এই ব্রত আমি নিষ্ঠা ভরেই পালন করব। বেশ ভালো কথা। তোমাকে যে জন্য ডেকেছিলাম, তোমাকে বলেছিলাম যে ব্রতের আনুষঙ্গিক যা যা নিয়ম সেগুলো তোমাকে সময় মতো জানিয়ে দেব, আর সেই জন্যই তোমাকে ডেকেছিলাম। কি পিসি ঠাকমা? আজ তোমাকে রাধা মাধবের জন্য নিজের হাতে 56 ভোগ রান্না করে নিবেদন করতে হবে। একদম বেশি দেরি করা চলবে না। জানি 56 ভোগ রান্না করা চারটিখানি কথা না, কিন্তু করতে হবে। কাগজে লেখা আছে।
আগেই বলেছিলাম যে এই ব্রত অত সহজ নয়, এই ব্রত সবাই পালন করতে পারে না। আমি পারবো পিসি ঠাকমা। এর আগেও অনেক ঠাকুরের ভোগ আমি বানিয়েছি। কিন্তু 56 ভোগ ভেবে বলছো তো? হ্যাঁ পিসি ঠাকমা, আমার ভাবা হয়ে গেছে। তুমি নিজের জলস্পর্শ করতে পারবে না, এটা মনে রেখো। ভোগ নিবেদন করে পুজো দেওয়ার পর তোমার দ্বিতীয় ব্রত শুরু হবে, আর এটাই হবে তোমার শেষ পরীক্ষা। আমাকে কি করতে হবে? সে এখন বলা যাবে না, নিষেধ আছে। আগে এই ব্রত ঠিকভাবে পালন করো, তারপর বলবো। তবে এইটুকু বলতে পারি, এই ব্রতের নিয়ম আরো কঠিন। আমার ভয় হচ্ছে তুমি শুনেই পিছিয়ে না পড়ো। তাতে শুধু তোমারই ক্ষতি হবে না, আমার কিশোরেরও ক্ষতি হবে। আমি পিছিয়ে আসবো না পিসি ঠাকমা। আমার স্বামীর ভালোর জন্য যা যা করার আমি তাই করব। প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে করব। কেষ্ট ঠাকুর তো আছেন আমার সাথে। আমি নিষ্ঠা ভরে ব্রত পালন করলে উনি ঠিক প্রসন্ন হবেন, আর আমার ব্রতও সার্থক হবে। এইবারে আমি দেখব কুসুম, তোমার মনের জোর কতটা, কতক্ষণ টিকে থাকতে পারো এই অগ্নি পরীক্ষায়। জ্বর তো নামেইনি, কি করি? কাল থেকে বেচারা জ্বরে মাথা তুলতে পারছে না, কিছু বুঝতে পারছি না কি করবো আমি এখন। কি করবো? ডাক্তারকে একটা ফোন করি বরং। পিমনি, বৃন্দা এসেছিস? বলছি তোমাদের খোঁজ নিতে এলাম। আচ্ছা পিসেমশাই এখনো শুয়ে এত বেলা পর্যন্ত? আরে আর বলিস না, মানুষটা জ্বরে মাথায় তুলতে পারছে না, এত বিপদে পড়েছি না, কি করবো ভেবে পাচ্ছি না। জ্বর হয়েছে কেন? হঠাৎ করে সিজন চেঞ্জের জন্য কি কিছু? না না, সিজন চেঞ্জ না, ডাক্তার তো বললো ভয় পেয়েছে। ভয়? কিসের জন্য? কিন্তু পিমনি, এরকম কে আছে যে ওনাকে ভয় দেখাতে পারে? তুমি? জানি না কার ভয় বা কিসের ভয়ে আতঙ্কিত হয়ে সাহেব এরকম করছে। আমি আমি তুই 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 জানিস কি করেছে? তোকে আমি দেখাচ্ছি, এত কষ্ট করে ছবিগুলো এঁকেছে, সমস্ত ছবি এই যাই করে দেখছি সব ছিঁড়ে কুড়ে একসা করেছে। এই দেখ, এত সুন্দর ছবিটা দেখ, দেখ কি করেছে। আমি আমি তোকে কি বলবো বৃন্দা, মাত্র এই দেখ, এই ছবি কটা দেখছিস, শুধুমাত্র এই কটা ছবি বাঁচিয়ে রাখতে পেরেছি আমি। কিন্তু পিমনি, এ কটা ছবি দিয়ে কি করে এক্সিবিশন হবে? হবে না, হবে না বৃন্দা, এই কটা ছবি দিয়ে এক্সিবিশন হবে না। আমি আমি বুঝতে পারছি না যে আমি আমি কি করব, অথচ কালকের মধ্যেই আমার আমার সমস্ত ছবিগুলো দরকার, কালকেই এক্সিবিশন। মানুষটা ভয়ে কুঁকড়ে রয়েছে, তার মধ্যে তুলিতে হাত পর্যন্ত দিতে চাইছে না। আমি বুঝতেই পারছি না। আমি পিমনি, এরকম সুযোগ তো বারবার আসে না, তাই না? সেটা জানি না বৃন্দা, আমি জানি এরকম সুযোগ আর এক্সিবিশনটা আমাকে করতেই হবে। লতিকা মিত্র এত সহজে হার মানবে না।
এই লড়াইটা আমার লড়াই বৃন্দা। যতই চেষ্টা করো না কেন বাচ্চা, আমার সাথে চালাকি নয়, আমি প্রমাণ করিয়েই ছাড়ব তুমি এ বাড়ির উপযুক্ত বউ নও। মীরা আমার কাছে মিত্তির বাড়ির যোগ্য বৌমা।